আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও সিকান্দার শাহর দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। আকাশে আজ দুটো শুকতারা উঠেছে। আকাশের দিকে তাকালেই সর্বপ্রথম এই তারা দুটোই নজরে আসছে। চাঁদের ঠিক দুপাশে জ্বলছে তারা। চাঁদের আলোটাও আজ অন্যান্য দিনের তুলনায় বেশি উজ্জ্বল। আজ বোধহয় জ্যোৎস্না রাত। রাস্তার ধারে কুকুরগুলো ডেকে চলেছে একাধারে। এমন এক পরিবেশে একা, কানে হেডফোন হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মুনতাহা। সিকান্দারের গলা শুনে তার পা বরফের মতো জমে গেছে। এই জ্যোৎস্নার আলোয় কেমন ঠান্ডা অনুভব হলো তার। কাঁপা কাঁপা গলায় সিকান্দারকে মুনতাহা প্রশ্ন করল, আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? ওপাশ থেকে শ্বাস ফেলল বোধ হয় সিকান্দার। মুনতাহা শব্দ শুনল। সিকান্দার রুম থেকে বের হয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে বলল, খুব কি কঠিন কাজ আপনার নম্বর পাওয়াটা আমার জন্য? না, কঠিন কাজ নয়, কিন্তু আপনি আমাকে ফোন করেছেন কেন? কদিন পর আপনার আমার বিয়ে। মন ফোনে কথা বলে দুজনের মধ্যে থাকা মিস আন্ডারস্ট্যান্ডিংগুলো বোঝাপড়ার মাধ্যমে সলভ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমি তো মানা করে দিয়েছি বিয়েতে। নিউ কিছু বলুন না থেকে সরে এবার হাতে আসুন। আমি বাংলাদেশে আসার পর থেকে শুধু আপনার না আর নাই শুনে আসছি। সম্ভব নয়। কি সম্ভব নয়? আপনাকে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব নয়। কি বলেন? আমি শুনতে পাইনি। বলেছি আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। সিকান্দারের গলার স্বর এবার আরো গম্ভীর আর শক্ত হয়ে আসলো। আবার বলুন মন, আমি এবারও শুনতে পাইনি। মুনতাহা থতমত খেয়ে গেল এমন স্বর শুনে। কতবার করে বলল, তাও নাকি লোকটা শুনতে পায়নি। আপনি বোধহয় মিউট করে রেখেছেন ফোনটা। অন করুন। অন আছে মন, আপনি বলুন। মুনতাহা হতাশ হলো। ফোঁস করে শ্বাস ফেলে বলল, আপনি আমাকে বিয়ে কেন করতে চাইছেন? কি উদ্দেশ্য আপনার? সত্যি করে বলুন। পুরো একটা জীবন তো আর একা কাটিয়ে দেওয়া যায় না মন। জীবনটা আল্লাহর বানানো একটা লম্বা সফর। সেই সফরে পুরুষের জন্য একজন সহধর্মিণী থাকা আবশ্যক। আর এই বিষয়ে আমার সিদ্ধান্ত একদম দৃঢ় যে আমি আমার জীবন সঙ্গিনী সহধর্মিণী হিসাবে আমার পরবর্তী প্রজন্মদের জন্য কেবল আর কেবল মুনতাহা মুনকে চাই। আর সেটাও হালালভাবে, সম্মানের সাথে, আজীবনের জন্য। সেজন্য আমার আপনাকে বিয়ে করাটা প্রয়োজন। মুনতাহার শরীর কেমন ঠান্ডা হয়ে আসলো আরও। লোকটার গম্ভীর ঠান্ডা গলা বলা কণ্ঠটা এত অমায়িক আর সুন্দর। মুনতাহার ব্যালকনির রেলিং চেপে ধরে বলল, আমি দোয়া করি আপনি আপনার মনের মতো একজন ভালো জীবন সঙ্গিনী পান। সিকান্দার সেই কথা শুনে কিঞ্চিত হেসে বলল, হোয়াই নট ইউ মিস মুন? মুনতাহা কেন নয় সেটা সেই কারণটা বলার জন্য মুখ হাঁ করতে সিকান্দার বলে উঠল, আকাশের দিকে তাকান মন। মুনতাহার হাঁ করা মুখটা বন্ধ হয়ে গেল। কিছু দেখতে পাচ্ছেন? জি, আকাশ দেখতে পাচ্ছি। চাঁদের দিকে তাকান, দেখুন আকাশের দেখুন আমাদের ভবিষ্যৎ। আমি, আপনি আর আমরা। মুনতাহা সিকান্দারের শেষ কথাটা শুনে বোকাচণ্ডী হয়ে যায়। কি মিল করেছে সিকান্দার? বোঝেননি? এতটাই বোকা আপনি মন? 2 বছর প্রেম করলেন কি করে তাহলে?
মুনতাহা আকাশে থাকা চাঁদের দিকে ভালো করে তাকালো। দুপাশে শুকতারা দুটো দেখে বুঝতে আর বাকি নেই সিকান্দার কি মিন করেছে। লজ্জায় মুনতাহা বোঝার সাথে সাথে ফোনটা কেটে দিল। সিকান্দার কেটে যাওয়া ফোনটার দিকে তাকালো। ফোনের স্ক্রিনে আলো নিভে যেতে চোখ মুখ শক্ত হয়ে আসলো। রুম থেকে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে অর্ণবের রুমের দিকে গেল। অর্ণব তখন ফেসবুকে নিউ আইডি খুলছিল। কম করে হলেও এই 1 বছরে 5টা নিউ আইডি ব্লক করেছে মুনতাহা। আজ মেসেজ পাঠিয়েছিল, বলেছিল ভাইয়াকে যেন বিয়ে না করে। বিষয়টা কেমন দেখায়, তার এক্সকে তার বড় ভাই বিয়ে করবে, সেই এক্সকে আবার বাবি বলতে হবে। অর্ণব পারবে না। এমনিতে মায়ের কথায় একটা বোকা গাধা মেয়েকে বিয়ে করে জীবনটা তার তেনা তেনা হয়ে গেছে। তার উচিত হয়নি মায়ের কথা শোনার। তারও উচিত ছিল ভাইয়ের মতো শক্তিশালী হওয়া। ফোনে নিউ সিম কার্ড ভরে ফের নিউ আইডি খুলতে নেবে এমন সময় দুপদাপ পায়ের আওয়াজ পেয়ে অর্ণব দরজার দিকে তাকায়। বাইকে দেখে অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। সিকান্দার কপাল সাইড করতে করতে এগিয়ে এসে বলল, তুমি মুনতাহাকে আজও নখ দিয়েছিলে? অর্ণব চমকালো। সিকান্দার জানলো কিভাবে এটা? মুনতাহা না বললে তো জানার কথা না। তাহলে কি দুজনের ভেতরে কথা হচ্ছে? অর্ণবের গলা শুকিয়ে আসে। আসলে ভাইয়া, আসল নকল আমি শুনতে আসিনি। তুমি কোন সাহসে এমন কাজ করো? আমার শক্ত হাতে মার খেলে তবে কি তুমি শান্ত হবে? তোমাকে বলছি না, স্টেজ ওয়ে ফ্রম মাই মন। শুনছ না কেন? ঘরে বউ আছে তোমার, সে খেয়াল রাখো। দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং। ডোন্ট ক্লোজ দ্য লাইন এগেন। এরপরও যদি এমন কিছু করতে দেখেছি তাহলে তোমার মুখের মানচিত্র আমি বদলিয়ে ফেলবো মেরে। নালায়েক নিকাম্মা। অপমানে লাল হয়ে গেল অর্ণবের মুখটা। সিকান্দার চলে যেতে অর্ণব ঠাস করে বসে পড়ল বিছানায়। তার ভাইয়ের সাথে ছোট থেকেই অনেক দূরত্ব। কোনো এক কারণে সিকান্দারের সাথে এ বাড়ির কারোরই বনিমানা হয় না। না সিকান্দার এ বাড়ির কোনো বিষয়ে ইন্টারফেয়ার করে, আর না সে তার জীবনে কাউকে ইন্টারফেয়ার করতে দেয়। সে তার নিজ মসজিদে সবসময় চলাফেরা করে। অর্ণব আর সিকান্দার যে দুই ভাই সেটা তাদের দেখলে বোঝা যাবে না, কারণ ভাই ভাইয়ের মাঝে যে সম্পর্ক থাকে সেটা তাদের মধ্যে নেই। অর্ণব বেড়ে উঠেছে ছোট থেকে মির্জা বাড়িতে, আর সিকান্দারকে একটা বয়সের পর আমেরিকায় গিয়ে থাকতে হয়েছে বাড়ি ঘর ছেড়ে। কী জন্য 12 বছর আগে আচমকা সিকান্দার আমেরিকা চলে গিয়েছিল অর্ণব জানে না। 12 বছরে তাদের মধ্যে একবারও কথা হয়নি। তাদের কথা হলো আজ, আর সেটাও এমন থেট দিয়ে। সিমরান রাতের খাবার খেয়ে হেলতে ধুলতে রুমে আসছিল। মাঝপথে সিকান্দারকে দেখে ব্যাকাচাকা খেয়ে সুন্দর মতো হাঁটা শুরু করে। সিমরান ভয় পায় সিকান্দারকে। ছোটবেলায় কটা ধমক খেয়েছিল, সেগুলো আজও কানে শোষো করে বাজে। এখন বড় হয়েও ধমক খেলে মানসম্মান আর থাকবে না। রুমে এসে স্বামী অর্ণবকে ঘর জুড়ে পায়চারি করতে দেখে সিমরানের গালে চিন্তার ভাঁজ পড়ল। স্বামীর পেছন পেছন সেও পায়চারি করতে করতে বলল, কি হয়েছে তোমার অর্ণব ভাইয়া? এভাবে পায়চারি করছো কেন? কোনো সমস্যা? অর্ণব পায়চারি করা থামিয়ে দিয়ে পুরো কথা হাইড করে শুধু বলল, ভাইয়া আমাকে নালায়েক নিকাম্মা বলে গেছে। নালায়েককে নিকাম্মা বলেছে, আর তার স্বামী রাগে ফুটে যাচ্ছে। তার মানে খারাপ কিছুই বলেছে। সিমরানও রাগে ফেটে পড়ল। কি, সিকান্দার ভাইয়ের এত সাহস আমার স্বামীকে নালায়েক নিকাম্মা বলে? সে নিজে একটা নালায়েক নিকাম্মা। তার 14 গোষ্ঠীর সাথে তার ভবিষ্যৎ বউ নালায়েক নিকাম্মা। হ্যাঁ, আসছে আমার স্বামীকে এসব বলতে। ঠাডা পড়ুক ওই মুখে। কিন্তু অর্ণব ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি? তুই আবার কি জিজ্ঞেস করবি? না মানে? নালায়ে নিকাম্মা মানেটা কি? খুব খারাপ কিছু? অর্ণব আর চোখে তাকালো। অশিক্ষিত হাদারা মেয়ে এইটার মানে জানে না, অথচ এতক্ষণ সিকান্দারের গোষ্ঠী উদ্ধার করে ফেলছিল। অর্ণব বিছানা থেকে ফোনটা নিয়ে চলে গেল।
মুনতাহা সিকান্দারের ফোনটা কেটে দিতে মনে পড়ল তার মা তাকে সেই কখন ডেকেছিল। এখনও তার যাওয়া হয়নি মায়ের কাছে। ফোনটা বিছানার উপর রেখে মুনতাহা বসার ঘরে আসলো। সাথে সাথে নজরে আসলো খাবার টেবিলে বসা নাদিমকে। নাদিম সালমান মির্জার বড় ছেলে। ময়না বেগম পাশের চেয়ারে বসে আছে, খাবার বেড়ে দিচ্ছে, পানির গ্লাস এগিয়ে দিচ্ছে। কি আদর, কি আদর! অথচ মুনতাহার বেলায় মুনতাহা কিছুই দেখে না। মুনতাহা এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, আমাকে ডেকেছিলে আম্মু? ময়না বেগম আর চোখে একবার তাকালো, তারপর শক্ত রাগান্বিত গলায় বলল, কখন ডেকেছি তোমায়? আসতে এতক্ষণ লাগলো কেন? কি করেছিলে? কি তুমি? ভাত বেড়ে রাখা হয়েছে, সেই কখন। খেয়ে উদ্ধার করো আমাকে। মুনতাহা টেবিলের শেষ প্রান্তে তাকালো। একটা প্লেটে ভাত আর তরকারি বাড়া আছে। মুনতাহার কি ওই ভাত গলা দিয়ে যাবে? না, যাবে না। আম্মুর মুখে এমন শক্ত কথা শুনলে সেদিন আর মুনতাহার গলা দিয়ে ভাত নামে না। মুনতাহা মাথা নত করে বলল, আমি খাবো না আম্মু, খিদে নেই। ময়না বেগম সাথে সাথে তাকালো মুনতাহার দিকে। খাবে না সেটা আগে বলবে না? তরকারি দেওয়া আছে ভাতে, এই ভাত এখন খাবে কে? নষ্ট হবে না? মুনতাহার চোখ দুটো টলমলো করল। চোখের পলক ফেললেই গাল বেয়ে টপটপ করে ফোড়রে পড়বে। পাশ থেকে নাদিম বিরক্ত হলো। খেতে বসেও শান্তি নেই এই বাড়িতে। খাবারের ওপর হাত ধুয়ে নাদিম বিরক্ত হয়ে চলে গেল। মুনতাহা নিজের চোখের জল আটকে বলল, আমি সকালে খেয়ে নিব। তোমার খাবার নষ্ট হবে না আম্মু। আমার অভ্যাস আছে বাসি পচা খাবার খাওয়ার। মুনতাহা খাবারের প্লেটটা নিয়ে ফ্রিজে রেখে রুমে চলে আসলো। রুমে আসতেই চোখের জলগুলো আর বাদ মানল না, ভেঙে অজরে ধারায় বেরিয়ে আসলো। সারা রাত হুপিয়ে হুপিয়ে কাঁদল মুনতাহা। খুবই তিক্ত লাগছে সব। পরের দিন ঘুম ভাঙল মুনতাহার খুব ভোরে। ফজরের নামাজটা পড়ে বাড়িঘর ঝাড়ু দিয়ে এঁটো থালা বাসন সব মেজে রুমে এসে পড়তে বসতে লাগলো। মুনতাহা এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি ডিপার্টমেন্টে। দিনরাত পড়াশোনা করে খুব পরিশ্রমের ফল হিসেবে মুনতাহা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেয়েছে। কারণ ইন্টার পাশ করার পরই ময়না বেগম বলেছিলেন মুনতাহাকে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করানো সম্ভব হবে না। হয় তাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পড়তে হবে, আর না হয় হলে ন্যাশনালে। মুনতাহা পাবলিককেই বেছে নিয়েছিল। তখন অবশ্য ময়না বেগম মুনতাহাকে কোনো কাজ করতে দেয়নি, যথেষ্ট সময় দিয়েছিলেন পড়াশোনা করার জন্য। অনলাইনে ক্লাস তিনি কিনে দিয়েছিলেন, বই কিনে দিয়েছিল নাদিম। মুনতাহাকে কেবল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম তোলারই টাকা দেওয়া হয়েছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় তাহলে আর কোথাও পরীক্ষা দিতে পারবে না, সরাসরি ন্যাশনালে যেতে হবে। মুনতাহা তার সবটুকু পরিশ্রম ঢেলে দিয়েছিল সেই 3টা মাস। হাড়ভাঙা পরিশ্রমের জন্য সে এখন অনার্সটা করতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যেদিন রেজাল্টটা বের হলো, মুনতাহার মেরিট 10 ছিল। তখন কি যে খুশি লাগছিল মুনতাহার। মাকে জড়িয়ে ধরতে গিয়েছিল, কিন্তু সেদিন তার মা তার সামনে অবধি আসেনি। নাদিম আর সালমান মির্জা শুভেচ্ছা জানিয়েছিল, কিন্তু মুনতাহা একটু মায়ের বুক খুঁজছিল, কিন্তু পায়নি। মুনতাহা দীর্ঘ একটা শ্বাস ফেলে ভার্সিটির ব্যাগটা গুছিয়ে নেয়। তারপর নিজেও রেডি হয়ে বাইরে এসে দেখে তার মা রান্নাঘরে কাজ করছে। মুনতাহা ফ্রিজ খুলে রাতের বাসি খাবারটা বের করতে নিলে দেখে সেই খাবারটা নেই, প্লেটটাও নেই। ময়না বেগম রান্নাঘর থেকে একটা প্লেট এনে খাবারের টেবিলে রেখে ফের রান্নাঘরে যেতে যেতে বলল, খাবার টেবিলে। মুনতাহা টেবিলের সামনে দাঁড়িয়ে দেখল প্লেটে গরম গরম পরোটা আর ডিম ভাজা। মুনতাহা খেয়ে নিল খাবারটা। তারপর রুমে এসে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ময়না বেগমকে স্মরণ করিয়ে দিয়ে বলল, আম্মু, আমি আসছি।
ময়না বেগম রান্নাঘরের জানালা দিয়ে একবার তাকালো। মুনতাহা ব্যাগ কাঁধে চেপে হেঁটে যাচ্ছে। ময়না বেগম রান্নায় মনোযোগ দিল। মুনতাহা ভার্সিটি এসে নিজের ক্লাসরুমে যেতে দেখা মিলল ইলার। ভার্সিটিতে ওঠার পর তার একটাই বেস্ট ফ্রেন্ড হয়েছে। মেয়েটা এ ভার্সিটির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের খলিল স্যারের মেয়ে। বেশ মেধাবী ইলা। তার মেরিট পজিশন পাচ্ছিল। মুনতাহাকে দেখেই ইলা এগিয়ে এসে বলল, কাল আসোনি কেন ভার্সিটিতে মন? অনেক মিস করেছি তোমাকে। মুনতাহা ব্যাগটা নামিয়ে বসল সিটে। টিস্যু দিয়ে ঘামাক্ত মুখটা মুছে বলল, একটু শরীর খারাপ ছিল তো সেজন্যে। আমাদের ডিপার্টমেন্ট থেকে নেক্সট উইক কক্সবাজার ট্যুরে যাচ্ছে। তুমি কি যাবে? মুনতাহার মনটা কিঞ্চিত ভার হলো। তার সমুদ্র, পাহাড় এসব অনেক পছন্দ, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি মুনতাহার। তবে বাসা থেকে যেতে দেবে না ভেবেই মনটা বেশি খারাপ। তারপরও জিজ্ঞেস করল, চাঁদা কত ধরেছে? 4,500। 12 তারিখ যাব, মাঝখানে 14 তারিখ থাকব, 15 তারিখ ব্যাক করব। যাবে তো? গত বছরও যাওনি তুমি। না, যাব না ইলা। বাসা থেকে পারমিশন দেবে না আম্মু। তুমি যাও, ছবি ভিডিও পাঠিও আমাকে সমুদ্রের। যদি পারো ভিডিও কল দিও একটা। ইলা মন খারাপ করে বলল, যাব না আমি মন। গত বছর তোমাকে ছাড়া ভালো লাগেনি সাজেক। আমি শিওর এবারও ভালো লাগবে না। টাকাগুলোই নষ্ট হবে। এর চেয়ে বরং তুমি আমি 14 তারিখ কোনো ভালো রেস্টুরেন্টে যাব খেতে, কি বলো? ঠিক আছে। ক্লাসে স্যার আসতেই তারা ক্লাসে মনোযোগ দিল। সবগুলো ক্লাস শেষ হলে ইলা তার বাড়ি চলে যায় আর মুনতাহা উল্টো রাস্তায় হাঁটা ধরে। একটা নতুন টিউশনি পেয়েছে মুনতাহা গত মাসে। সপ্তাহে 3 দিন পড়াবে, স্যালারি 5,000। মুনতাহা নীলক্ষেত দিয়ে সোজা আজিমপুরের রাস্তা ধরে হাঁটা দিলে একটা কালো গাড়ি এসে তার পাশে থামে। মুনতাহা তাকায় একবার। গ্লাস লাগানো থাকায় ভেতরে কে আছে তা বুঝতে পারে না। ব্যাগ চেপে হাঁটা ধরলে সিকান্দার গাড়ির জানালাটা নিচে নামিয়ে মুনতাহাকে ডেকে বলে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন মন? বাড়ি তো অন্য রাস্তায়। মুনতাহা দাঁড়িয়ে যায়। পেছনে ফিরে দেখে সিকান্দার গাড়ি থেকে বেরিয়ে তার দিকে হেঁটে আসছে। মুনতাহা দুহাত বুকে গুজে বলল, আপনি আমাকে ফলো করছেন? না তো, আমি বাবার পার্টি অফিসের দিকে যাচ্ছিলাম, আপনাকে দেখেই থেমেছি। কোথায় যাচ্ছেন আপনি? মুনতাহা সহজ হলো। সিকান্দারের বাবা সেলিম মির্জা একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আর এদিকেই তার পার্টি অফিস। মুনতাহা ব্যাগ চেপে হাঁটা ধরলে সিকান্দার বলে উঠল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছিলাম মন। মুনতাহা পেছন ফিরল, দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, প্রথমত আমার নাম মুনতাহা, মুন না। দ্বিতীয়ত আমি টিউশনি পড়াতে যাচ্ছি। চলুন আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। তার প্রয়োজন হবে না। আপনি আমার কোনো কথাই দেখি শুনছেন না মন। উঠে আসুন গাড়িতে, আমি আপনাকে আপনার গন্তব্যে নামিয়ে বাবার ওখানে যাব। মুনতাহা কথা বাড়ালো না, না করলে আরও চেপে ধরবে। তারপর টিউশনিতে পৌঁছাতে দেরি হবে। মুনতাহা গাড়িতে উঠে বসলে সিকান্দারও এসে বসে গাড়িতে। ইডেন মহিলা কলেজের সামনে সিকান্দার মুনতাহাকে নামিয়ে দেয়। মুনতাহা নেমে ধন্যবাদ বলে চলে যেতে নিলে পেছন থেকে সিকান্দার বলে উঠল, আপনার পড়ানো শেষ হতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। কেন? না এমনি।
আপনি যান। মুনতাহা সামনের এক 5 তলা বিল্ডিংয়ে ঢুকে গেল। 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা লাগলো মুনতাহার পড়ানো শেষ করতে। তবে বাইরে এসে সিকান্দারের গাড়িটা সেই আগের জায়গায় দেখে চমকে উঠল মুনতাহা। এগিয়ে এসে দেখল সিকান্দার গাড়ির দরজা খুলে দিচ্ছে। আপনি যাননি আর? না। কেন? আপনাকে রেখে যাই কি করে বলুন? উঠে আসুন, বাসায় নামিয়ে আসবো আপনাকে। মুনতাহা উঠে বসল। সিকান্দার মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, খুবই সতর্কতার সাথে। মুনতাহার দৃষ্টি সামনে স্থির। গাড়ির ভেতর দুজনের মধ্যে এমন নীরবতা, এটাও এক প্রকার অস্বস্তিকর। মুনতাহা বেশ ভালো করেই বুঝতে পেরেছে তার মায়ের সিকান্দারকে খুব পছন্দ। মুনতাহা না করেছে বলেই তার ক্ষোভটা হয়তো আরও বেড়েছে। আবার এমনও হতে পারে মুনতাহাকে আর সে তার নিজের কাছে রাখতে চাইছে না, ঘাট থেকে জেরে ফেলতে চাইছে। নীরবতাকে ভেঙে দিয়ে মুনতাহা বলল, আমি খুবই ভীতু প্রকৃতির, সামান্য কথায় আঘাত পাই। আমি ভীষণ শক্ত প্রকৃতির মানুষ। আপনার সামনে ঢাল হয়ে সর্বদা আপনাকে আগলে রাখব। আপনাকে বিয়ে করলে আপনার পরিবার আমাকে কোনোদিন মেনে নেবে না, আমাকে উঠতে বসতে অপমান করবে। আমার পরিবারের না মানার কোনো তোয়াক্কা আমি করব না। তারা আপনাকে অপমান করলে তাদের সম্মান ধরে রাখার দায়ও আর আমার থাকবে না। শুরুতে এমন কথা আপনার ভাইও বলেছিল। তারপর আমার অনুভূতিগুলো নিয়ে ছেলেখেলা করল। এই সাজাটা তো আপনার প্রাপ্যই ছিল মন। মানে? অবাক হয়ে তাকালো মুনতাহা সিকান্দারের দিকে। ভুল মানুষকে ভালোবেসেছিলেন, সেই ভুলেরই সাজা পেয়েছেন। আমার অনুভূতিগুলো তো মিথ্যা বা ভুল ছিল না। আমি ব্যতীত সকল পুরুষের জন্য আপনার অনুভূতি হারাম। সেই হিসাবে আপনার অনুভূতিগুলো ভুল মিথ্যা দুটোই ছিল। আপনি চাইলেই অন্য মেয়েকে বিয়ে করতে পারেন, কিন্তু সেটা কেন করছেন না? আমি আপনার জেদ নয় তো? আপনার ভাই আমাকে ঠকিয়েছে বলে সহানুভূতি দেখানোর জন্য এমনটা করছেন না তো? এমন নিম্নমানের কথা বলে অন্তত নিজেকে ছোট করবেন না মন। আপনি ভীষণ দামি আমার কাছে। আমি খুবই অপ্রাসঙ্গিক একজন তুচ্ছ মানুষ, যাকে কারণে অকারণে তুচ্ছ-তাচ্ছিল্য করা যায়। এমন এক মেয়েকে কিভাবে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের জীবনের সাথে জড়াতে চাইছেন আমি আসলেই বুঝতে পারছি না। একটা কথা আছে জানেন, যে জোর করে হলেও প্রিয় মানুষকে নিজের করে নেবেন। আমি পুনর্জন্মে বিশ্বাসী নই, আর পুনর্জন্ম বলতেও কিছু হয় না। তাহলে বলুন, আপনাকে আমি পরিবারের কথায় ছেড়ে দেই কি করে? একটাই জীবন, সেটাও যদি নিজের পছন্দের মানুষের সাথে কাটাতে না পারে, তাহলে সেই জীবনটা কি বৃথা নয় আমার জন্য? আমি আপনার প্রিয় মানুষ। প্রিয়র চেয়েও তো বেশি কিছু, সুখ। আপনি আমার সুখ মন। আর যেই জিনিস আপনাকে সুখ দেয় সেই জিনিস পুরো দুনিয়া থেকে আড়াল করে নিজের কাছে রাখতে হয়, আর আমি সেটাই করতে যাচ্ছি। আমি আপনাকে আমার কাছে আজীবনের জন্য রাখতে চাচ্ছি, বাস।
আপনার সময় লাগলে সময় নিন। আমি আপনাকে পাওয়ার লোভে কেয়ামত অবধি অপেক্ষা করতে রাজি আছি। আপনি যে শুধুই আমার মন, শুধু আমার। আপনার গন্তব্য অন্য কোথাও থেকে শুরু হলেও আপনার সেই গন্তব্য কেবল আমিতেই শেষ। সিকান্দার কথাটা শেষ করে ইশারায় কিছু একটা দেখালো। মুনতাহা সেই ইশারা দেখে বাইরের পানে তাকিয়ে দেখল তার বাসা। মুনতাহা আর কোনো কথা না বলে চুপচাপ নেমে গেল। সিকান্দার মুনতাহা যাওয়ার পানে তাকিয়ে চোখ সরিয়ে নিল। এবার দৃষ্টি দিল ফোনের দিকে। তার বাবা সেলিম মির্জা একের পর একটা ফোন আসছে। মুনতাহা গাড়িতে উঠে বসতে সিকান্দার ফোনটা মিউট করে রেখেছিল, আর আনমিউট করল না। বাবার পার্টি অফিসে না গিয়ে সিকান্দার সোজা মির্জা বাড়ির দিকে চলে গেল। বাড়িতে প্রবেশ করতে সিকান্দার তপ্ত শ্বাস ফেলল। বসার ঘরের সোফায় বসে আছে সাইদা মির্জা, সুফিয়া মির্জা, যে কিনা সিকান্দারের সম্পর্কে হুপু হয়, আর তাদের সামনে বসে আছে ঘটক বেটা। সিকান্দারকে দেখে সুফিয়া মির্জা উঠে এসে সিকান্দারকে টেনে নিয়ে ঘটকের পাশে দাঁড় করিয়ে টি টেবিল থেকে 20 থেকে 25টা মেয়ের ছবি উঠিয়ে বলল, জুলিকে তোর বিয়ে করতে হবে না। আশা করছি এগুলোর মধ্যে একটাকে অন্তত তোর পছন্দ হবে। সাইদা মির্জা আর চোখে সিকান্দারকে আপাতমস্তক দেখে বলল, তোমার না পার্টি অফিসে যাওয়ার কথা ছিল? তোমার বাবা এত করে বলল, যাওনি শুনলাম। কেন যাওনি? ফোনও কেন তোলোনি? এতটা অবাধ্য কিভাবে হচ্ছ তুমি? এসব দিন দেখার জন্য কি তোমাকে আমরা এত বড় করেছি? সাইদা মির্জার এতগুলো প্রশ্নের একটারও সিকান্দার জবাব দিল না। সুফিয়া মির্জা ভাইপোর শক্ত মুখ দেখে সাইদা মির্জাকে থামিয়ে দিয়ে বলল, আহা ভাবি, থামো না। দেশে আসলেই তো কটা দিন হলো, একটু সময় দাও। আস্তে ধীরে ব্যবসা, রাজনীতি সব কিছুতেই ঢুকবে নে। এখন যেই কাজের জন্য আসা হয়েছে সেটা করা যাক আগে। হ্যাঁ, সেটাই করো। কম করে হলেও 25টা মেয়ের ছবি এখানে আছে, আর তারা সবাই বাংলাদেশের নামকরা বিজনেসম্যান, মন্ত্রীদের মেয়ে। আমাদের স্ট্যান্ডার্ডের সামনে তার সমানে তারা। আশা করি পছন্দ হবে তোমার। সুফিয়া মির্জা হাসিমুখে ছবিগুলো এগিয়ে দিল সিকান্দারের হাতে। সিকান্দার চোখ পর্যন্ত বোলালো না, সোজা ছবিগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বলল, পাত্রী আমার পছন্দ আছে। আপনাদের কষ্ট করে মেয়ে খোঁজার কোনো দরকার নেই। আপনারা আর আপনাদের অতি মূল্যবান সময় আমার পেছনে ব্যয় না করলেই বরং আমি খুশি হব। এখন আপনারা যদি আমার সত্যি সত্যি বিয়ে দিতে চান তাহলে একটা কাজ করতে পারেন, সালমান মির্জার বাড়িতে প্রস্তাব নিয়ে যান। যদি নাও যান তারপরও কোনো সমস্যা নেই। আমার বিয়ের প্রস্তাব আমি নিজেই রেখেছি চাচার কাছে। চাচার সম্মতি আছে, আমার সম্মতি আছে। এখন মুনতাহা সম্মতি দিলে খুব শীঘ্রই আমি বিয়ে করব। আপনাদের অবশ্যই আমার বিয়েতে দাওয়াত দেব। দোয়া করে যাবেন আমাকে ও আমার স্ত্রীকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।